হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে টিচার আরাবুল রহমান। প্রতিদিন তোমাদের সকাল 8টায় জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের উপর থেকে ক্লাস করাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে। তো সকলে প্রতিদিন ক্লাস দেখার জন্য সকাল 8টাতে যুক্ত হয়ে যাবে। আজ 3 নম্বর ক্লাস এবং সমস্ত ক্লাস আমাদের ফ্রি লাইভ ক্লাস দেখতে এই রুটিন ফলো করো। দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত 8টা পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি ক্লাস হচ্ছে। তো সকলে তোমরা সেখানে আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে থাকো পাশে, এবং সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাও। দেখো আজকে প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেওয়া হলো, যেটা হচ্ছে ভারতবর্ষে কত সালে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করেছিল? ভারতবর্ষ শিল্পনীতি, প্রথম যে শিল্পনীতি সেটা কবে গ্রহণ করেছিল? তো সকলে এটার অ্যান্সার করো দ্রুত। তো সঠিক উত্তর কি হবে? দেখো ভারত শিল্পনীতি প্রথম গ্রহণ করেছিল সেটা হচ্ছে 1948 সালে। পরের প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ তো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত, বিভিন্ন কাপ আছে, যেমন হচ্ছে তোমাদের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যদি বলা হয় থমাস কাপ, উবের কাপ, তাই তো মালয়েশিয়ান কাপ প্রভৃতি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেটের সঙ্গে বিভিন্ন তোমার কাপ আছে, তোমার যেমন হচ্ছে যে সন্তোষ ট্রফি, আইপিএল, তারপরে হচ্ছে তোমার যে ওয়ার্ল্ড কাপ, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ প্রভৃতি হচ্ছে তোমার যুক্ত ক্রিকেটের সঙ্গে। তো এরকম বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন কাপ থাকে, তেমনি একটি খেলা হচ্ছে গলফ খেলা। তো গলফ খেলার সঙ্গে যুক্ত একটি কাপ হচ্ছে রাইডার কাপ। রাইডার কাপ, তারপরে হচ্ছে ওয়াকার কাপ, ওয়াকার কাপ, তারপরে হচ্ছে কানাডা কাপ প্রভৃতি হচ্ছে যুক্ত এই গলফ খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা নিম্নের কোন সময়কালে দেখা যায়? পশ্চিমী ঝঞ্ঝাটা আসলে কি আমরা প্রথমে একটু দেখে রাখি। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে একটা বৃষ্টিপাত। কি হচ্ছে এটা? এটা হচ্ছে বৃষ্টিপাত। তো এই বৃষ্টিপাতটিকে পশ্চিমী ঝঞ্ঝা কেন বলা হয়? কারণ এই বৃষ্টিপাতটি তোমার হয়ে থাকে ভারতের পশ্চিম ভারতে, কিন্তু উত্তর পশ্চিম ভারতে প্রধানত এই বৃষ্টিপাতটা দেখা যায়। এই বৃষ্টিপাতটা হয়ে থাকে ভূমধ্য সাগরীয় জলবায়ু, ভূমধ্য সাগরীয় জলবায়ু। জলবায়ু থেকে আগত, এটা ধরো ভূমধ্য সাগরীয় জলবায়ু, সেখান থেকে আগত পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু ও পশ্চিমা বায়ু ও দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘাতের ফলে। দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং তোমার হচ্ছে এই যে পশ্চিমা বায়ু, সেই দুটির সংঘর্ষের ফলে এই পশ্চিমী ঝঞ্ঝাটা দেখা যায়। এটা প্রধানত দেখা যায় কখন? শীতকালে। তো পশ্চিমী ঝঞ্ঝা নিম্নের কোন সময় হয়? সেখানে শীতকাল বলতে আমরা বুঝতে পারছি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। অপশন ডি সঠিক উত্তর হবে এখানে, ডিসেম্বর জানুয়ারি মাসে পশ্চিমী ঝঞ্ঝা হয়। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাট মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহর প্রকৃত নাম কি ছিল? তো বিভিন্ন মুঘল সম্রাট, যেমন মুঘল সম্রাট তোমার হচ্ছে যে বাবর, তার নাম হচ্ছে জহিরুদ্দিন। তারপরে হচ্ছে যেমন মুঘল সম্রাট শাহজাহান, তার প্রকৃত নাম হচ্ছে কি? তার প্রকৃত নাম হচ্ছে খুররম। তো এমনই কিন্তু বিভিন্ন মুঘল সম্রাটের প্রকৃত নাম ছিল। তো এর মধ্যে প্রথম বাহাদুর শাহ, যিনি 1707 সাল থেকে 1712 সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন, তার শাসনকাল ছিল এই সময়। তিনি ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে যে সমস্ত উল্লেখযোগ্য মুঘল সম্রাটদের নাম আমরা পাই, তার মধ্যে তিনি ছিলেন প্রথম। তিনি ঔরঙ্গজেবের পরেই কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন। এবং তার প্রকৃত নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল মুয়াজ্জম। অপশন ডি সঠিক উত্তর হবে, মুয়াজ্জম প্রথম বাহাদুর শাহর প্রকৃত নাম। নেক্সট হচ্ছে নবান্ন নাটকের লেখককে? নবান্ন নাটক খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার করো সকলে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
যে নবান্ন নাটকটির লেখককে একজন বিখ্যাত ব্যক্তি লিখেছেন, বিজন ভট্টাচার্য, মনোজ মিত্র, উৎপল দত্ত, শম্ভু মিত্র। তো অ্যান্সার হবে কে? নবান্ন নাটকের লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য। সর্বপ্রথম কোন ব্যক্তি ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন? জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা বর্তমানে তিনটি রং বিশিষ্ট এবং মাঝে একটা অশোক চক্র নির্মিত, তাই তো? তো এই হচ্ছে আমাদের বর্তমান যে জাতীয় পতাকা। প্রথমে কিন্তু জাতীয় পতাকা এমন ছিল না। প্রথমে যে জাতীয় পতাকার পরিকল্পনা যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন কে বলতো? অ্যান্সার করো এখানে। দেখো, প্রথম জাতীয় পতাকা 1904 সাল নাগাদ কিন্তু এটার পরিকল্পনা শুরু করা হয়েছিল। তো এই প্রথম যে জাতীয় পতাকার পরিকল্পনা সেটা 1904 সালে শুরু করা হয়। তো কে শুরু করেছিলেন? শুরু করেন স্বামী বিবেকানন্দর স্বামী বিবেকানন্দের শিষ্য কে? ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন, ইনি একজন ছিলেন আইরিশ। তো এই আইরিশ শিষ্য স্বামী বিবেকানন্দের ভগিনী নিবেদিতা তিনি ভারতের প্রথম জাতীয় পতাকার নকশা বা পরিকল্পনা তৈরি করেছিলেন। তো তার এই তৈরি জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1906 সালে। 1906 সালে এটাকে উত্তোলন করা হয়েছিল এবং কোথায় উত্তোলন করা হয়? কলকাতাতে উত্তোলন করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে ভারতের যে পতাকার যদি ইতিহাস বলা হয়, পরবর্তীতে আধুনিক যে পতাকা এটার প্রস্তাব 1921 সালে তোমার মহাত্মা গান্ধী দ্বারা উত্তোলন করা হয়েছিল। পরবর্তীতে পিঙ্গালি ভেঙ্কায়া নামক একজন ব্যক্তি, নামটা মনে রাখো, পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি কি করেন? তিনি ভারতের জাতীয় পতাকা, আধুনিক যে বর্তমান যে জাতীয় পতাকা আছে সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন বা সেটার নকশা তিনি প্রস্তুত করেছিলেন। তার তৈরি এই নকশাটি পরবর্তীতে ভারতের গণপরিষদ কর্তৃক কিন্তু 22 জুলাই 1947 সালে কি করা হয়? গৃহীত করা হয়। ওকে, তো এই হচ্ছে ভারতের জাতীয় পতাকা। সংক্ষেপে একটু ইতিহাস তোমাদের সঙ্গে বলে রাখলাম। সমস্ত টপিক, যে সমস্ত কি পয়েন্ট গুলো বললাম তোমরা একটু খাতায় নোট করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলি। তো 22 জুলাই 1947 সালে কিন্তু গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখো, ওই যে পতাকা কমিটি, ওই পতাকা কমিটির যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছে জাতীয় কংগ্রেসের স্বাধীনতা প্রাপ্ত কালীন, যিনি তোমার হচ্ছে ভারত স্বাধীনতা প্রাপ্তির কালীন যিনি সভাপতি ছিলেন JB কৃপালিনী, তিনি ছিলেন গণপরিষদের পতাকা কমিটির প্রধান বা পতাকা কমিটির চেয়ারম্যান। ওকে, ইত্যাদি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে আসি, মস্তিষ্কে তরল থাকে তাকে কি বলে? মস্তিষ্ক, আমাদের যে মস্তিষ্কের ভিতরে যে গহ্বরে যে তরলটা থাকে সেটার নাম কি? কি তাহলে? দেখো, মস্তিষ্কের গহ্বরে যে তরলটি থাকে সেটার নাম হচ্ছে কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, বা এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি কি? CSF। অপশন এ সঠিক উত্তর হবে, CSF থাকে মস্তিষ্কের তরল। নেক্সট হচ্ছে, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছিল? হাইকোর্ট, ভারতে হাইকোর্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পরবর্তী দ্বিতীয় তোমার হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়। তো হাইকোর্ট তোমার হচ্ছে কত সালে প্রথম স্থাপিত হয়েছিল কলকাতা হাইকোর্টটি? তো দেখো, প্রথম হাইকোর্টের ইতিহাসটাও একটু জেনে রাখি সংক্ষেপে। দেখো, হাইকোর্ট এটা হচ্ছে তোমার সংবিধানের তোমার হচ্ছে উল্লেখিত আছে, সেই অনুযায়ী তোমার হচ্ছে এই হাইকোর্টটার প্রথম যে প্রস্তাব সেটা করা হয়েছিল লর্ড ক্যানিং এর সময় 1861 সালে।
61 সালে হাইকোর্ট আইন বা হাইকোর্ট অ্যাক্ট পাস হয়? হাইকোর্ট অ্যাক্ট তাহলে কবে পাস হয়? 1861-তে। তো এই হাইকোর্ট অ্যাক্টের মাধ্যমে প্রথমে বোম্বে বোম্বে মাদ্রাজ ও কলকাতা যে তিনটি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সি ছিল সেখানে হাইকোর্ট গঠনের কথা বলা হয়। সেই অনুযায়ী কলকাতাতে প্রথম হাইকোর্ট গঠন হয়েছিল। কলকাতা হাইকোর্ট হচ্ছে সবচেয়ে কি প্রাচীনতম, এটা হচ্ছে প্রাচীনতম হাইকোর্ট। কলকাতা হাইকোর্টটা কবে এস্টাবলিশ হয়েছিল? 1862 সালে এটাকে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? লিভার বা যেটাকে আমরা লিভার কাকে বলে? লিভার হচ্ছে একটা আলম্ব অর্থাৎ একটা স্থির বিন্দুকে সাপেক্ষ করে যে একটা দণ্ড ঘুরতে থাকে সেটাকে বলা হয়ে থাকে সাধারণভাবে আলম্ব। তো আলম্ব বিভিন্ন প্রকৃতির হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলি সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলেছি। প্রথমের ক্ষেত্রে আলম্বটা থাকবে মিডিলে, দ্বিতীয়টার ক্ষেত্রে থাকবে আলম্বটা একটি সাইডে, ভারটা থাকবে মিডিলে, আর তৃতীয়র ক্ষেত্রে থাকবে বল থাকবে মিডিলে। ঠিক আছে, তো এই হচ্ছে আলম্বর কয়েকটি কিন্তু ভাগ। তো বিভিন্ন ধরনের যেমন হচ্ছে প্রথম শ্রেণীর যে আলম্ব সেক্ষেত্রে আসে তোমার হচ্ছে পেরেক তোলার যন্ত্র, সাঁড়াশি, তারপরে হচ্ছে তোমার নলকূপের হাতল বা টিউবওয়েলের হাতল প্রভৃতি আসে প্রথম শ্রেণীর মধ্যে। অ্যান্সার এ সঠিক উত্তর হবে। দ্বিতীয় শ্রেণীর মধ্যে তোমার হচ্ছে যে ছিপি খোলার যে যন্ত্র, চাবি, তারপরে জাঁতি, নৌকার ডাঁড় প্রভৃতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যে আসে। তৃতীয় শ্রেণীর মধ্যে আসে মানুষের হাত, চোয়াল, তারপরে হচ্ছে আহ, যে মাছ ধরার ছিপ প্রভৃতি কিন্তু আসে তৃতীয় শ্রেণীর মধ্যে। ওকে, নেক্সট দেখো, কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? স্থানান্তর কৃষিটা কি? স্থানান্তর কৃষি হচ্ছে এক কথায় বলা যেতে পারে এগুলি উপজাতি বা যাদের কাছে স্থানীয় জমি নেই তারা কিন্তু এই স্থানীয় কৃষিকাজটা করে থাকে প্রধানত। এক্ষেত্রে কি করে তারা একটি স্থান বা একটি অঞ্চলে গিয়ে সেখানকার বন জঙ্গলকে পুড়িয়ে অযোগ্য জমিকে কিন্তু চাষাবাদযোগ্য জমিতে পরিণত করে এবং পরিণত করার ফলে সেখানে কিন্তু তারা চাষ করতে থাকে। এই প্রক্রিয়াটাকে সাধারণভাবে বলা হয়ে থাকে ঝুম চাষ বলা হয়। তো ঝুম চাষ বিশেষভাবে মধ্যপ্রদেশ, তারপরে আমাদের যে ঝাড়খণ্ড, ছত্তিশগড় ওই অঞ্চলে কিন্তু বিশেষভাবে প্রচলিত। ঠিক আছে, তো ঝুম চাষ পাহাড়ি অঞ্চলে বিশেষভাবেও কিন্তু প্রচলিত। তো এই ঝুম চাষের ক্ষেত্রে তোমার হচ্ছে জমি যখন অনুর্বর হয়ে যায় তারা কিন্তু আবার অন্য জায়গায় চলে যায়, এই জন্য এটাকে ঘূর্ণয়নশীল চাষও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তো এটাকে কেরালায় কি বলা হয়? কেরালিয়ার স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে পুনাম। ওকে, একটা হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে, এইচডব্লিউ থাকবে ভারতের স্বাস্থ্য রাজধানী হিসাবে পরিচিত কোনটি? নিম্নে কয়েকটি তোমার হচ্ছে শহরের নাম দেওয়া আছে যেটি হেলথ সিটি ভারতের স্বাস্থ্য শহর হিসাবে পরিচিত, সেটা তোমরা সকলে কমেন্টে জানিয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কবে মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? তো মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, দেখো এটা কি ছিল? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন জিএল চেট্টি, জিএল চেট্টি বা গাজুলি লক্ষ্মী নারসু চেট্টি নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনটা কি? এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। কি ছিল এটা? একটা বিপ্লবী নয়, কিন্তু এটা একটা রাজনৈতিক সংগঠন। তো এই রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল কবে? সেটা হচ্ছে 1849 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। ওকে, নেক্সট দেখো, পরবর্তীতে 1852-তে এটা কিন্তু তোমার হচ্ছে সরাসরি ভাবে সক্রিয় হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ডক্টর সেলিম আলী, তার নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো। তিনি একজন কি ছিল? পক্ষী বিশারদ বা পক্ষী বিশেষজ্ঞ ছিলেন তিনি। তো এই পক্ষীবিদ বা পক্ষী বিশেষজ্ঞ সেলিম আলী, তার নামে একটা জাতীয় উদ্যান আছে। সেটা কোথায় অবস্থিত? তো
তো সঠিক উত্তর হবে সেলিম আলী জাতীয় উদ্যান অবস্থিত জম্মু ও কাশ্মীরে। পরবর্তী প্রশ্ন, অর্চা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো অর্চা শহরটি এটা অবস্থিত তোমার হচ্ছে মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহর হচ্ছে অর্চা। তো অর্চা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে কোন নদীর তীরে? যমুনা, চম্বল, শিপ্রা, বেতোয়া। অ্যান্সার হবে কোথায়? দেখো অর্চা শহরটি অবস্থিত বেতোয়া নদীর তীরে। এবার একটু তোমাদের এখানে বলি, দেখো যমুনা নদী আমরা জানি এটা হচ্ছে গঙ্গার দীর্ঘতম, এবং এটা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী ছিল এই যমুনা নদী। যমুনোত্রী হিমাবহ থেকে উৎপত্তি লাভ করেছে। তেমনি এই যমুনার উপনদী হচ্ছে কি, এটা হচ্ছে বেতোয়া। বেতোয়া হচ্ছে যমুনার উপনদী। এই নদীটি, বেতোয়া নদীটি বিন্ধ্য পর্বত থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তাহলে বেতোয়া নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য পর্বতমালা থেকে, এবং এটা হচ্ছে যমুনার প্রধান উপনদী। ওকে, পরবর্তী প্রশ্ন, ট্রকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? তো বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ থাকে, যেমন আমাদের মানুষদের শ্বাসঙ্গ কি? ফুসফুস। তেমনি পক্ষীদেরও শ্বাসঙ্গের নাম হচ্ছে কিন্তু ফুসফুস। তারপরে মাছ জাতীয় তাদের হচ্ছে ফুলকা থাকে। তারপরে হচ্ছে তোমার, তো এগুলি হচ্ছে শ্বাসঙ্গ। তো দেখো হাইড্রার শ্বাসঙ্গ কি? হাইড্রা, স্পঞ্জ প্রভৃতি প্রাণীর শ্বাসঙ্গের নাম হচ্ছে কি? দেহতল। চিংড়ির শ্বাসঙ্গের নাম হচ্ছে বুকগিল। চিংড়ির শ্বাসঙ্গের নাম কি? বুকগিল। ট্রকিয়া হচ্ছে কার, বা ট্রাকিয়া কার শ্বাসঙ্গ? সেটা হচ্ছে ফড়িংয়ের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। পায়রার শ্বাসঙ্গ কি? পায়রা বললাম পক্ষীদের শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। ওকে, নেক্সট প্রশ্ন, মুগা সিল্ক ভারতের নিচের কোন রাজ্যের সাথে যুক্ত? এটা সহজ প্রশ্ন, অ্যান্সার করো সকলে। মুগা সিল্ক এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে কিন্তু মুগা সিল্ক, তোমার এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, ভৌগোলিক সূচক। তো দেখো এই তোমার হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ প্রাপ্ত মুগা সিল্ক, এটাকে 2007 সালে জিআই ট্যাগ দেওয়া হয়। এটা কোন রাজ্যের সাথে যুক্ত? অ্যান্সার হবে কোন রাজ্যে? এটা হচ্ছে অসম রাজ্যের একটি কিন্তু সিল্ক। ওকে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় স্থায়ী বন্দোবস্ত চালু হয়নি? আচ্ছা, এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে, ঠিক আছে, চিরস্থায়ী। আচ্ছা, এখানে চিরস্থায়ী বন্দোবস্ত, দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সেটা চালু হয়েছিল কবে? চিরস্থায়ী বন্দোবস্ত এটা কবে চালু হয়েছিল? এটা চালু হয় 1793 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, জেনে রাখা উচিত। কার সময় হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের সময়ে এটা চালু হয়েছিল। তো চিরস্থায়ী বন্দোবস্ত বিভিন্ন স্থানে চালু হয়, বাংলা, বিহার, অসমে, কিন্তু পাঞ্জাবে এই বন্দোবস্ত কিন্তু চালু হয়নি। অপশন ডি সঠিক উত্তর হবে পাঞ্জাব। নেক্সট, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, নান, কেউই না। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার বিষয়টি সংবিধানের ধারা 164 এর 1 ধারায় এই মুখ্যমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত কিন্তু আলোচনা করা হয়েছে। তো দেখো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন কে তাহলে? এই ধারাই বলা হচ্ছে কার কর্তৃক? রাজ্যপাল কর্তৃক মুখ্যমন্ত্রী নিয়োগ হবেন। অপশন সি সঠিক উত্তর, মুখ্যমন্ত্রী নিয়োগ হবে রাজ্যপাল কর্তৃক। আরেকটা জিনিস, এখানে কয়েকটা জিনিস জেনে রাখো, রাজ্যপাল কাদের কাদের নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন
কাদের কাদের? মুখ্যমন্ত্রীকে করেন, তার সঙ্গে অ্যাডভোকেট জেনারেলকে করে থাকেন, আচ্ছা আমি এখানে লিখছি না, মুখে বলছি, রাজ্য নির্বাচন কমিশনার যিনি থাকেন তাকে নিয়োগ করে থাকেন, তারপরে এসপিএসসি স্টেট পাবলিক সার্ভিস কমিশনার যিনি হয়ে থাকেন কমিশনের সদস্য, তাদেরকেও কিন্তু নিয়োগ করে থাকেন এই রাজ্যপাল। তো প্রভৃতি নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বা এই সমস্ত পদাধিকারীদের নিয়োগ কিন্তু করে থাকেন রাজ্যপাল। নেক্সট দেখো, দূরত্বের সবচেয়ে বড় একক কি? দূরত্বের সবচেয়ে বড় একক কি? সহজ প্রশ্ন। অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে পারসেক। দূরত্বের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। ভারতে কার শাসনকালে খিলাফত আন্দোলনের সূচনা হয়? খিলাফত আন্দোলনের সূচনা কার শাসনকালে হয়েছিল? দেখো, খিলাফত আন্দোলনের সূচনা হয় কখন? 1919 সালে খিলাফত আন্দোলনের সূচনা। কবে সূচনা? 1919 সালে। সেই সৈকত আলী, মোহাম্মদ আলী, আলী ভ্রাতৃদ্বয় তারা কিন্তু এর নেতৃত্ব দিয়েছিলেন। তাই তো এটাও আমরা জানি খিলাফত আন্দোলন। পরবর্তীতে 1920 সালে এটা তোমার হচ্ছে অসহযোগ আন্দোলনের সঙ্গে এটা মিশে যায়, অসহযোগ আন্দোলনের সঙ্গে এটাকে মার্চ করে দেওয়া হয়। তো এই খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল 1919 সালে। তখন যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন কে? লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড। নেক্সট হচ্ছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? প্রথমে বলো পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে, যে কেন্দ্রশাসিত অঞ্চলটি আছে, তার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় 572টি, কতটি? 572টিরও বেশি কিন্তু দ্বীপ, ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। তো এই দ্বীপগুলির মধ্যে কোন স্থানে পোর্ট ব্লেয়ার অবস্থিত? তো সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে তোমাদের দেখো, আজকের তোমার যে TWS একাডেমি অ্যাপ তোমরা যদি ডাউনলোড না করে থাকো এখনো, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এখানে ডাল্টন স্যার, মিজান স্যার, আলামিন স্যার, ইমতিয়াজ স্যার, ফিরোজ স্যার এবং আমি সেখানে ক্লাস করাচ্ছি। প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে। তো সেখানে তোমরা আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের ফিডব্যাক সেশনে দেখতেও পারো যে কেমন ফিডব্যাক তোমার স্টুডেন্টরা দিয়েছে। তো সেখান থেকে তোমরা বুঝে যাবে যে কেমন ক্লাস হচ্ছে। সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস পাবে, সেখানে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস, লাইভ মিস করলে রেকর্ডেড দেখার সুযোগ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, বিষয় ভিত্তিক মক টেস্ট প্রভৃতি কিন্তু ফ্যাসিলিটি সেখানে তোমরা পাবে। তার সঙ্গে এখন যে সমস্ত ব্যাচগুলি চলছে, দেখো এই ব্যাচগুলি চলছে, এগুলি খুবই স্বল্প মূল্যে সেখানে দেওয়া আছে। তোমরা যদি চাও সেখানে কিন্তু যুক্ত হতে পারো। তোমাদের লক্ষ্য যখন সরকারি চাকরি, সেরা প্রস্তুতি, তাহলে TWS একাডেমি অ্যাপে আজই যুক্ত হও এবং লিমিটেড অফার আছে, ডাউনলোড করো এবং দ্রুত সেটাতে এনরোল করে ফেলো। পরের প্রশ্নে ফেরত আসবো, যেটা হচ্ছে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? হোম রুল সোসাইটি লন্ডনে কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যানি বেসান্ট, বাল গঙ্গাধর তিলক, মদনলাল ধিংড়া, শ্যামজি কৃষ্ণ বর্মা। সঠিক উত্তর হবে কি? লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে। কবে করেন তিনি? 1905 সালে প্রতিষ্ঠা করেন। রাজস্ব নীতি ভারতে ড্যাশ দ্বারা প্রণয়ন করা হয়? ভারতের রাজস্ব নীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত কোন টি? নীতি আয়োগ, অর্থ মন্ত্রণালয়, RBI আর বিভিন্ন ব্যাংক। তো রাজস্ব নীতি ভারতে ড্যাশ দ্বারা প্রণয়ন করা হয়? কারা, কাদের দ্বারা? সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় দ্বারা। কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে কোন ঘটনার পরে? মহাত্মা গান্ধী, একটু আগেই তোমাদের বললাম, অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন 1920-তে এটা সূচনা হয় এবং এটা তোমার চলেছিল কতদিন পর্যন্ত? এটা চলেছিল তোমার 1922
1920-22 অসহযোগ আন্দোলন সংগঠিত হয়, যেখানে 5ই ফেব্রুয়ারি, কবে? 5ই ফেব্রুয়ারি 1922 সালে একটা ঘটনা ঘটে, যেটাকে আমরা বলে থাকি চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা এটা তোমার অবস্থিত উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায়। সেখানে শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশ গুলি চালায়, তারপরে কিন্তু ক্ষিপ্ত জনতা পুলিশদের উপরে আক্রমণ চালায়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি মর্মাহত হন এবং তারপরে তিনি এই যে অসহযোগ আন্দোলন সেটাকে প্রত্যাহার করেছিলেন। তো এটা হচ্ছে চৌরি চৌরা ঘটনার ফলে হয়েছিল। সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সংবিধানের প্রস্তাবনাটা কোথা থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন, জার্মানি, কানাডা, আমেরিকা। ব্রিটেন থেকে অনেক কিছু গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে, সংসদীয় শাসন ব্যবস্থা, তারপরে হচ্ছে তোমার যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা, লোকসভার স্পিকার, তারপরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তো ইত্যাদি বিভিন্ন কিন্তু শক্তিশালী নিম্নকক্ষের ধারণা, নাগরিকত্বের, একক নাগরিকত্বের ধারণা প্রভৃতি ব্রিটেন থেকে গৃহীত হয়েছে। জার্মানি থেকে তোমার হচ্ছে যে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারের ধারণা বা মৌলিক অধিকার রদ করার ধারণা গৃহীত হয়েছে। কানাডা থেকে গৃহীত হয়েছে তোমার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। আমেরিকা থেকে বিভিন্ন কিছু গৃহীত হয়েছে, যেমন মৌলিক অধিকার, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, তারপরে প্রস্তাবনা প্রভৃতি গৃহীত হয়েছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অ্যান্সার ডি সঠিক উত্তর হবে। মালয়েশিয়ার রাজধানী কোনটি? মালয়েশিয়ার রাজধানী কোনটি? মালয়, ম্যানিলা, জাকার্তা, কুয়ালালামপুর। দেখো মালয়েশিয়ার রাজধানী কি, সকলে অ্যান্সার করো। মালয় হচ্ছে মালয়েশিয়ার, এটা হচ্ছে ভাষাকে বলা হয়ে থাকে, ভাষা, এবং ম্যানিলা হচ্ছে ফিলিপাইন্সের রাজধানী। ওকে, তারপরে হচ্ছে তোমার জাকার্তা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার রাজধানী। আর কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। অপশন ডি সঠিক উত্তর নিচ্ছি আমরা। পরের প্রশ্ন, আর্নেস্ট ডে হত্যাকাণ্ডের সঙ্গে কে প্রধানত জড়িয়েছিলেন? তো আর্নেস্ট ডেটা একটু জেনে রাখো। আর্নেস্ট ডে হত্যাকাণ্ডটা জানতে গেলে আমরা প্রথমে আরেকজন ব্যক্তির নাম জানি, যার নাম হচ্ছে চার্লস টিগার্ট। কে ছিলেন? চার্লস টিগার্ট। তিনি ছিলেন কলকাতার একজন পুলিশ কর্তা, পুলিশ কর্তা একজন ছিলেন এই চার্লস টিগার্ট কলকাতার। তাকে হত্যা করার জন্য 1924 সালের 12ই জানুয়ারি, কবে? 1924 সালের 12ই জানুয়ারি একজন ব্যক্তি কি করেন? তাকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু ভুলবশত তিনি আর্নেস্ট ডেকে কিন্তু হত্যা করে ফেলেন। এই ঘটনাকে বলা হয়ে থাকে আর্নেস্ট ডে হত্যাকাণ্ড, যেটার পিছনে যিনি প্রধানত যুক্ত ছিলেন তিনি হচ্ছেন গোপীনাথ সাহা। গোপীনাথ সাহা চার্লস টিগার্টকে হত্যা করার উদ্দেশ্যে গেছিলেন, কিন্তু আর্নেস্ট ডেকে ভুলবশত হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মামলা রুজু হয়, আর্নেস্ট ডে মামলা, যার বিচারে কিন্তু গোপীনাথ সাহাকে কি করা হয়? ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়া হয়েছিল। কবে দেওয়া হয় তাকে ফাঁসি? 1924 পয়লা মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, বিপ্লবী গোপীনাথ সাহার ফাঁসি কিভাবে হয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জেনে রাখবে তোমরা। নেক্সট, প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয়? সহজ প্রশ্ন, করে ফেল। নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? প্রথম 5টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তিতে, যেটা হচ্ছে তোমার 1901 সালে প্রদান করা হয় নোবেল পুরস্কার। ঠিক আছে, যেখানে তোমার সেই উইলহেম রন্টজেন পদার্থবিদ্যায়, তারপরে এরকম কিন্তু অনেকজন ব্যক্তিবর্গরা নোবেল পুরস্কার পেয়েছিলেন, গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নিচের কোন গিরিপথটি সিকিম রাজ্যে অবস্থিত? লাস্টের দিকে ক্লাস, যারা ক্লাস দেখছো তাদের সকলকে রিকোয়েস্ট করবো ক্লাসে একটা লাইক করে দাও, ক্লাসটি ভালো লাগলে। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিচ্ছি। দেখো, বোমডিলা, জোলেপলা, রোহতাং, জলিলা। প্রথমে আমরা যেগুলো জানি সেগুলো জেনে রাখি। বোমডিলা, এটা আমরা তোমাদের বলেছিলাম যে অরুণাচল প্রদেশে অবস্থিত। অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। বোমডিলা পাস তিব্বত এবং তোমার অরুণাচল প্রদেশের সংযোগ করে। তারপরে হচ্ছে তোমার জোলেপলা পাস, এটা অবস্থিত কোথায়? জোলেপলা, তারপরে হচ্ছে নাথুলা প্রভৃতি অবস্থিত হচ্ছে তোমার
সিকিমে। তো অ্যান্সার সঠিক উত্তর হবে অপশন বি, জোলেপলা, নাথুলা প্রভৃতি অবস্থিত সিকিমে। রোহতাংলা, রোহতাংলা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। ওকে। আর যেটা আছে তোমার জলিলা, জলিলা পাস, এটা তোমার হচ্ছে শ্রীনগর এবং লেহর মধ্যে যে সংযোগ স্থাপন করে, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। জেনে রাখবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে লৌহ মানব হিসাবে পরিচিত হলেন কে? লৌহ মানব হিসাবে কে পরিচিত? সেটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। লোহায় মরিচা হয় কিসের উপস্থিতিতে? আরো একটি সহজ প্রশ্ন, লোহায় মরিচা পড়ে কিসের কারণে? শূন্যতা, আর্দ্রতা, এ বি ও সি উভয়ই, বা অক্সিজেন, এ বি সি উভয়। তো কি কারণে লোহায় মরিচা পড়ে থাকে? সেটা হবে কি কারণে? আর্দ্রতা এবং অক্সিজেনের উপস্থিতিতে এখানে কিন্তু লোহায় মরিচা পড়ে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করব তোমরা এটা ক্লাসটা করলে ভালোভাবে, যারা তো যদি তোমরা মনে রাখতে পারো, পরীক্ষায় যদি লিখতে পারো, এখান থেকে তোমরা প্রশ্ন নিশ্চয়ই কমন পাবে। আর আমাদের দা ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটা যদি তোমরা ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে সেখানে চেক করো একবার, সেখানে বিভিন্ন ক্লাস আছে, সেগুলো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখে সেখান থেকে বুঝতে পারবে যে কেমন ক্লাস হচ্ছে সেখানে। তো সকলে সেখানে চলে যাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ সকলকে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আমি এখানেই ক্লাসটি শেষ করছি। টাটা।